আমন্ত্রণ সংবাদ সারা দেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভারী বৃষ্টি আর ঢলে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল, ৯ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধ নিচু এলাকা। ১৩ দিন পর সীমিত পরিসরে চলছে ট্রেন, সারা দেশে স্বল্প দূরত্বে চলবে শতাধিক কমিউটার। প্রথম দিনে যাত্রী তুলনামূলক কম। কোটা আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফের সাতক্ষীরার বাড়িতে শোকের মাতম। দেখছিলেন শিরোনামগুলো, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে, ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে নগরবাসী। প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাঝ দুপুরেই যেন সন্ধ্যা নেমেছে বন্দর নগরীর বুকে, আচ্ছন্ন পথঘাট। মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগে। ভারী বৃষ্টিতে শহর ও জেলার বেশিরভাগ এলাকা প্লাবিত। জলাবদ্ধতা দেখা দেয় বহদ্দারহাট, মুরাদপুর, পাতালগঞ্জ, ২ নম্বর গেট, হালিশহর, সিডিএ ও আগ্রাবাদ এলাকায়। বাসাবাড়ি ও দোকানে ঢুকেছে পানি, ব্যাহত হচ্ছে যান চলাচল। গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। একদিন কাজ করে 3 দিন করতে পারি না, কিন্তু জলাবদ্ধতার কারণে যে অবস্থা, আমাকে কষ্ট কোনো শেষ নাই। ভাড়া তো নাই এরপর একটা ভাড়া নিলে পানিতে টানতে টানতে যান মারা শেষ। আমাদের ভোগান্তি তো টাইম মতো অফিস করতে পারি না এই বৃষ্টির কারণে, জলবদ্ধতার কারণে। দীর্ঘ দিন এই অবস্থাতে আমরা দীর্ঘ 15-20 বছর পর্যন্ত দেখতেছি। চাকা নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, চাকা ব্রেক ধরে না, অনেক সমস্যা হয়ে যায়। এটা ক্লিয়ার করা হোক, এগুলো ঠিক করা হোক, রাস্তাঘাটের পানিগুলো অন্তত মিনিমাম ক্লিয়ার করা হোক। সবার একটু সুবিধাটা দরকার। জিসির মোড়ে নেমে দেখলাম এক হাঁটু পানি নিচের মধ্যে আমার পুরো অর্ধেক ভিজে গেল। পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল। বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ার শতাধিক গ্রাম। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। জলমগ্ন ৯ উপজেলার লক্ষাধিক মানুষ। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল, ৯ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। কক্সবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন যে কালকে রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম, সেক্ষেত্রে এখনো আবহাওয়া কেমন দেখছেন এই মুহূর্তে, আর দুর্গতদের কি অবস্থা দেখছেন জানাবেন। সোহার, বৃষ্টি না থাকায় পানি নামতে শুরু করেছে। যে পরিমাণ পানি গতকাল আমরা দেখেছি কক্সবাজারের যে ৯টি উপজেলার পাশাপাশি কক্সবাজার শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যে পানিবন্দী ছিল প্রায় ১০,০০০ মানুষ, সব কিছু মিলিয়ে এখন মোটামুটি পানি নামতে দেখেছি আমরা সকাল থেকে। গতকাল যে পরিমাণ ছিল তার চেয়ে অনেক কমে গেছে এবং মানুষ অনেকের বাড়িঘরে এখনও আছে। এবং উপজেলাগুলোতে কক্সবাজারের যে ৯টি উপজেলা, সেই উপজেলাগুলোতেও বৃষ্টি না থাকাতে পানি নামতে শুরু করেছে এবং সে কারণেই যেসব এলাকায় আসলে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে। এবং পৌরসভার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, যেটির কারণে আসলে মানুষ এতদিন পানিবন্দী ছিল, বারবার পানি জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই নিষ্কাশন ব্যবস্থারও কাজ শুরু হয়েছে সকাল থেকে। কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং সারাদিন যদি এখন কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি, যদি এভাবেই থাকে সন্ধ্যা হতে হতে কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সোহার, এহসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে কক্সবাজার থেকে যেহেতু জানতে পেরেছি চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, একেবারে ব্যতিক্রমী চিত্র সেখানে। আপনি জানাচ্ছিলেন যে অনেক বেশি বৃষ্টি এবং জলাবদ্ধতা, জনদুর্ভোগ কেমন দেখছেন এবং অফিসগামী মানুষরা আসলে অফিস কি করে যাচ্ছে?
কমেছে, বৃষ্টির মাত্রাটা কমেছে এবং পানিও আস্তে আস্তে নামতে শুরু করেছে। আমি যে জায়গাটায় আছি এটা চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা হয়, জিসি মোড় এলাকা, এবং এখানে আমার পিছনে ঠিক এখন থেকে আধা ঘন্টা আগেও একেবারে 1 হাঁটু পরিমাণ পানি ছিল, তবে সেই পানিটা আস্তে আস্তে নামতে শুরু করছে। এখানে বেশ মানুষের জটলা ছিল, তারা ফ্লাইওভারের নিচে বা যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছেন, বৃষ্টি কমার অপেক্ষা করেছেন, পানি কমার অপেক্ষা করেছেন, এবং পানিটা কমার পরে বৃষ্টিটাও একটু কমেছে। পানি বৃষ্টি দুটোই একসাথে কমার পরে তারা কিন্তু নিজের কাজে বেরিয়েছেন। সকালের দিকেই বেশিরভাগ মানুষ অফিসে যাওয়ার কথা, কিন্তু পানির কারণে তারা আটকে পড়েছিলেন এবং এখন আস্তে আস্তে তারা সেই জায়গায় যেতে শুরু করেছেন। যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, তবে এখনও বেশ কিছু নির্মাঞ্চল পানির নিচে আছে। আমি যেই জায়গাটায় আছি এই জায়গাটার পাশাপাশি মুরাদপুর, বদ্দারহাট, 2 নম্বর গেট, এই সকল এলাকাগুলো কিন্তু এখনও পানির নিচে প্লাবিত আছে। তো সব মিলে বলা চলে যে পরিস্থিতিটা আস্তে আস্তে বৃষ্টিও কমছে আর এই পানিও আস্তে আস্তে নামতে শুরু করেছে। এমনটা থাকলে আশা করি যে জনদুর্ভোগ সেটা অনেকটাই কমে আসবে। সোহার জানাচ্ছিলেন চট্টগ্রামে পানি কিছুটা কমের দিকে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। শোকের মাস আগস্টে দেশের বিভিন্ন স্থানে কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মিউরালের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে সদরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে ট্রেন। রেলওয়ে জানিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। পূর্বাঞ্চল রেলের তেলবাহী ওয়াগন ছাড়াও চট্টগ্রাম থেকে দোহাজারী ও অন্যান্য রুটে কয়েকটি ট্রেন চলছে। পশ্চিমাঞ্চলেও চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত চলছে কমিউটার ট্রেন। সকাল 6:30টার দিকে রাজবাড়ী টু ভাঙ্গাগামী ট্রেনের মাধ্যমে জেলায় শুরু হয় আজকের যাত্রা। 7:45টায় গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। এছাড়া সকাল 10:30টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার দিকে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনেই যাত্রী তুলনামূলক কম। ছাত্র নির্যাতন ও হত্যার প্রতিবাদে কর্মসূচি পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। সকাল 11টার দিকে শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে কর্মসূচি শুরু হয়। শিক্ষকদের এই কর্মসূচিতে শিক্ষার্থীরাও যোগ দেয়। তারা ছাত্র হত্যার বিচার দাবি করে। কর্মসূচির এক পর্যায়ে বাধা দেয় সাদা পোশাকের পুলিশ। এ সময় কয়েকজন ছাত্রকে আটকের চেষ্টা করা হয়। শিক্ষকরা তাতে বাধা দিলে উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। পরে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। রংপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যা মামলা নিয়ে বিতর্ক শেষ না হতে এখন সমালোচনা হচ্ছে কিশোরকে কারাগারে রাখা নিয়ে। ওই মামলায় গ্রেফতার হয়ে 12 দিন ধরে কারাগারে আছে 16 বছরের কিশোর আলফি শাহরিয়ার মাহিম। আইনজীবীদের অভিযোগ, এতে ব্যত্যয় ঘটেছে আইনের। পুলিশ বলছে সংঘাতময় মুহূর্তে যাচাইয়ের সুযোগ না থাকায় আসামি করা হয়েছে নাবালককে। তাজহাট থানায় 2 হাত পেছনে বাঁধা এই কিশোরের নাম আলফি শাহরিয়ার মাহিম। তাকে আসামি করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায়। তার আসল বয়স 16 হলেও দেখানো হয় 19 বছর। গত 12 দিন ধরেই কারাগারে আছে মাহিম। এতে ক্ষুব্ধ তার পরিবার। 19 তারিখে বিকেলবেলা কোর্টে চালান দিয়েছে, যথেষ্ট সময় পাইছে। তার কাছ থেকেও সে জানিয়ে নিতে পারতো যে তার অরিজিনাল প্রকৃতভাবে বয়স কত। আমরা 3 বার গেছিলাম, কারাগারের দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে আপনাদের এখনো দেখাও করানো যাবে না, এমনকি কথাও বলানো। বলছেন এ ঘটনায় আইনের ব্যত্যয় ঘটেছে। সহিংসতার সময় যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, দাবি পুলিশের। 18 বছরের নিচে হওয়ায় তাকে শিশু আদালতের মাধ্যমে জুবিনাইল হোমে প্রেরণ করার কথা, যেখানে পুলিশ যদি তাকে জুবিনাইল হোমে প্রেরণ না করে থাকে অদ্যাবধি, তাহলে এখানে স্পষ্টভাবে আইন এবং সংবিধান লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করি। তাজহাট থানা যখন আক্রমণ হয় সেই সময় পুলিশ রিট্রিট করার সময় তাকে থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়।
তো সেই সময় তার সে যে মাইনর এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি। আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে। রংপুরে সংঘাত, সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুরের 22 মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 250-র বেশি মানুষ। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মেধাবী তরুণ সাতক্ষীরার আসিফ হাসান পড়ছিলেন রাজধানী নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। কোটা সংস্কারের মিছিলে যাওয়ার পর গুলিতে প্রাণ হারান। আর্তনাদ আর চোখের পানিতে ভাসছেন মা, বাকরুদ্ধ বাবা। সন্তান হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন মা। সান্ত্বনার চেষ্টা স্বজনদের, তবে মায়ের কান্না যেন থামবার নয়। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে জীবন শেষ বাকরুদ্ধ বাবা। আমি বাবু আসিফির বাবা বলা দিন বাবা আমার আসিফ গলে আসবে, আর আসিফির দেওয়া দিন আমার বুকের মধ্যে। দেভাটার আসকারপুর গ্রামের আসিফ হাসান রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। 18 জুলাই বেলা 12টার দিকে রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হয় সে। ফেসবুকে ছবি দেখে জানতে পারে পরিবার। সকাল 11টার দিকেও একটা ইউনিভার্সিটি থেকে মিছিল বাইর হয়েছিল, ওর পিসি ছিল, এবং আকস্মিক কারা বা কোথা থেকে গুলি করছে আমরা জানিনি। আমরা এই সংবাদটা পাইছি বেলা 2টার পরে। 3 বোন আর যমজ 2 ভাই। আসিফকে হারিয়ে শোকে কাতর পরিবারের বাকি সদস্যরাও। এমন ঘটনা কল্পনাও করেনি কেউ। ওর ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে বাংলাদেশে থাকবেন না। আমার বলছে যে আমি পড়াশোনা শেষ করে আমি জার্মানি চলে যাব। বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এত ভালো, এত সবার সাথে কথা বলে মেশে, এটা তো ভাবাই যায় না। আসিফ ছিল শান্ত প্রকৃতির, কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলছে বন্ধুরা। সে সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে অতীত কিংবা বর্তমানে সে কোনো লিপ্ত ছিল, এটা আমি কেন আমার গ্রামবাসী কেউ বলতে পারবে না। আমরা এই হত্যার বিচার চাই, খুবই দ্রুত হত্যার বিচার যেন বাংলাদেশের মাটিতে কার্যকর হয়। শোকে স্তব্ধ আসিফের স্কুল শিক্ষকরাও। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ চাইছেন তারা। এ ধরনের ঘটনা আমরা চাইনি। আমরা শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, ছাত্রছাত্রীদের পাঠাই, বাইরে পাঠাই, যাই, কিন্তু এ ধরনের অকালে মৃত্যু হবে, কোনো মায়ের বুক, বাপের বুক খালি হবে, এটা আমরা কামনা করি না। পরদিন ভোর 6:30টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।